এই প্রিভিলেজ মোডের কোনো কমান্ড এক্সিকিউট করতে চাই, যেমন হচ্ছে আমি এখন গ্লোবাল কনফিগারেশন মোডে আছি, এখন গ্লোবাল কনফিগারেশন মোডে আছি, আমার প্রিভিলেজ মোডের একটা কমান্ড এক্সিকিউট করা লাগবে, মানে লাইক রানিং কনফিগারেশনটা আমার দেখা লাগবে, বা ওই যে আমরা যেটা এক্সিকিউট করেছিলাম যে ভিল্যান ডাটাবেস আমার দেখা লাগবে। তো এরকম কোন চেক করার কমান্ড, তো চেক করার কমান্ড গুলোকে আমরা মানে ট্রাবল শুট বা চেক করার কমান্ড যেটাই আমরা বলি না কেন, মানে বোঝার পারপাসে এগুলো কি প্রিভিলেজ মোডের কমান্ড। তো প্রিভিলেজ মোডের কমান্ডের জন্য আমরা কি করি, এক্সিট দিয়ে প্রিভিলেজ মোডে যাই, এখানে গিয়ে কনফিগার করি, আবার কনফিগ টার্মিনাল লিখে গ্লোবাল কনফিগারেশনে ব্যাক করি, ঠিক কি না? আমরা কি এটাই করি নাকি অন্য কোনো ওয়ে আছে? না স্যার, এটাই করি। এটাই করি। আচ্ছা, এখন আপনাদেরকে আজকে আমি একটা কমান্ড দেখাবো যেটা দিয়ে আমরা এই গ্লোবাল কনফিগারেশন মোডে থেকেও প্রিভিলেজ মোডের কমান্ড এক্সিকিউট করতে পারি। দ্যাট মিন্স আমরা এখান থেকেই এখন লেটস সে রানিং কনফিগারেশন, শো রানিং কনফিগ, এই কমান্ডটা আমরা এখান থেকে এক্সিকিউট করব। তো আমি যদি এখানে লিখি শো রানিং হাইফেন কনফিগ, কাজ করবে না, কারণ আমরা জানি কি এটা প্রিভিলেজ মোডের কমান্ড। সো এখানে দেখেন আমাকে কি বলছে, ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড, অ্যারো দিয়ে দিছে যে এই জায়গাটায় ইনভ্যালিড ইনপুট আসছে, কারণ গ্লোবাল কনফিগারেশন মোডে শো বলে কোনো কমান্ড নাই। সো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এই পুরো কমান্ডটার শুরুতে একটা ডু ওয়ার্ড অ্যাড করতে পারি, ডু। এই ডু কথাটা দিয়ে আমরা গ্লোবাল মোড থেকে প্রিভিলেজের যে কোনো কমান্ড এক্সিকিউট করতে পারি, লাইক ডু শো রানিং কনফিগ দিলাম, দেখেন যে চলে আসছে রানিং কনফিগ, এবং আমি স্টিল কিন্তু গ্লোবাল কনফিগারেশন মোডে আছি। ক্লিয়ার? সো এই একটা ডু কিওয়ার্ড ইউজ করে আমরা গ্লোবাল মোড থেকে প্রিভিলেজ মোডের কমান্ড এক্সিকিউট করতে পারি। বাট এখানে আবার একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে whenever you use do, যখনই আপনি ডু ইউজ করবেন, এই ডু কথাটা যখনই ইউজ করবেন এরপরে আর ট্যাব কাজ করবে না। আপনি এখানে যাই লেখেন শো, আমরা এসএস লিখে ট্যাব দিলে কি হইতো, শো কথাটা কি হয়ে যেত, কিন্তু এখানে কোনো ট্যাব কাজ করবে না, আপনাকে এখানে কমান্ডটা লিখতে হবে। সো ইউ ক্যান রাইট দ্য শর্ট ফর্ম লাইক শো রান, আমরা জানি শো রান লিখলেই রানিং কনফিগ চলে আসে। তো আপনি শর্ট ফর্মও লিখতে পারেন, আবার ফুল ফর্মও লিখতে পারেন, বাট আপনাকে অবশ্যই জানতে হবে কতটুকু লিখলে বা কিভাবে লিখলে কমান্ডটা এক্সিকিউট হয়। সো লাইক আমি শুধু শো রান এই কমান্ড দিলেও এক্সিকিউট হইলো। ডু শো ভিল্যান, ভিল্যানের জন্য আমি শুধু ভিএল লিখলাম, ব্রিফ, আমি জানি যে এই ওয়ার্ড গুলো বা এগুলো লিখলে আমি ভিল্যান ব্রিফ আমি দেখতে পারবো। তো এটার আগে আমি জাস্ট ডু লিখলাম, লিখে এন্টার দিলাম, দেখেন এই যে ভিল্যান ডাটাবেস চলে আসছে। ইভেন প্রিভিলেজ মোড থেকে যদি আমি শো ভিল্যান ব্রিফ জাস্ট এতটুকু লিখি তাহলেও কিন্তু চলে আসে। বুঝতে পেরেছেন? সো আমরা প্রিভিলেজের যে কোনো কমান্ড গ্লোবাল থেকে এক্সিকিউট করতে পারি, তার জন্য আমাদের একটা ডু কথা লেখা লাগে। আর এরপরে যেহেতু ট্যাব কাজ করে না, সো আমরা যদি শর্ট ফর্ম লিখতে চাই কমান্ডের, সো কতটুকু আমাকে লিখলে বা কিভাবে লিখলে ওটা কাজ করবে সেটা আমাকে জানা থাকা লাগবে আগে, এবং সেইভাবে আমি এখানে এক্সিকিউট করতে পারবো, তাহলে এটা ফাংশন করবে, আদারওয়াইজ করবে না। ক্লিয়ার সবাই? এটা কি একটু হেল্প মানে হ্যান্ডি হবে না সবার জন্য, একটু হেল্পফুল? জি স্যার। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে আমরা এক্সিট ইউজ না করে, মানে গ্লোবাল মোডে আছে, এই গ্লোবাল মোড থেকে এক্সিট এই কমান্ডটা ইউজ করলে আমরা কি করি, প্রিভিলেজ মোডে ব্যাক করি, তাই না? লেটস সে আমি একটা ইন্টারফেসের মধ্যে আসছি, fa0/1, আমি একটা ইন্টারফেসের মধ্যে আছি, এখানে আমি এক্সিট কমান্ডটা ইউজ না করে ইন্টারফেসের মধ্যে আছি, ইন্টারফেসের মধ্যে থেকে আমাকে একবার এক্সিট দিয়ে গ্লোবালে আসতে হবে, আর একবার এক্সিট দিয়ে প্রিভিলেজে আসতে হবে। তো এটা না করে আমি গ্লোবাল বা কোনো ইন্টারফেসের মধ্যে যে কোনো জায়গায় যদি আমি থাকি,
সেই পজিশন থেকে আপনারা যদি কন্ট্রোল প্লাস সি প্রেস করেন, ও আপনাকে ডাইরেক্ট ওখান থেকে প্রিভিলেজ মোডে নিয়ে আসবে, যেখানেই থাকেন না কেন। আপনি যদি গ্লোবালে থাকেন, গ্লোবালে থেকে কন্ট্রোল সি দিলে আপনাকে প্রিভিলেজে নিয়ে আসবে। আপনি গ্লোবালের ভিতরে কোন একটা ইন্টারফেসের মধ্যে আছেন, এখানে থাকা অবস্থাতে আপনি কন্ট্রোল সি প্রেস করলেন, ও আপনাকে প্রিভিলেজে নিয়ে আসবে। যদি আপনার প্রিভিলেজে এসে কোনো কিছু করার দরকার পড়ে, কন্ট্রোল প্লাস সি। জি স্যার। তো হোপফুলি আপনাদের এই ডু এবং কন্ট্রোল সি এটা আপনাদের জন্য অনেক হ্যান্ডি হবে, আপনাদের অনেক হেল্প করবে। সো আমরা তাহলে একটা ব্রেক নিই এখন, যেহেতু আজান দিচ্ছে, নামাজের ব্রেক। ব্রেক নিয়ে সবাই হচ্ছে 25-30 মধ্যে ব্যাক করেন আর কি, 15 মিনিটস ব্রেক। আজকে একটু লং ব্রেক দিই, কারণ পরের টপিক বেশিক্ষণ লাগবে না। সো 15 মিনিটস ব্রেক। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আফসারে বলছিলাম। স্যার আমি একটু আমার এই সাইডে ইলেকট্রিসিটি সমস্যা ছিল, জয়েন করতে পারিনি, এইমাত্র আসলে জয়েন করলাম। আচ্ছা, এখন রেস্ট অফ দ্য ক্লাস থেকে কন্টিনিউ করেন। জি ঠিক আছে স্যার। সো আমাদের এখনকার টপিক যেটা, সেটা হচ্ছে ডিএইচসিপি বা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। সো হোয়াট ইজ ডিএইচসিপি, মানে ডিএইচসিপি দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করি? ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, এটা অ্যাকচুয়ালি কি মিন করে এই জিনিসটা? এনি আইডিয়া? স্যার হোস্টগুলোকে ডাইনামিক্যালি আইপি অ্যালোকেট করে। ডাইনামিক্যালি আইপি অ্যালোকেট করে? শুধুমাত্র কি আর আইপি অ্যালোকেট করে, আর কিছু? আইপি ডিএনএস স্যার আরো অনেক কিছু আছে স্যার। আরো অনেক কিছু আছে। সো বেসিক্যালি এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে এন্ড ইউজার যেগুলো আছে, তো আমরা এতদিন পর্যন্ত আমরা দেখেছি কি যে আমাদের যে এন্ড ইউজার, এই এন্ড ইউজার গুলোকে আমরা স্ট্যাটিক্যালি আইপি কনফিগার করতাম। সো দ্যাট মিন্স লাইক দিস ইজ আওয়ার ওয়ান এন্ড ইউজার। সো এই এন্ড ইউজারকে যদি আমরা আইপি কনফিগার করতে চাই, আমরা কি করতাম? আইপি ডেস্কটপে যেতাম, আইপি কনফিগারেশনে যেতাম, এবং এখানে আমরা স্ট্যাটিক্যালি তার আইপি অ্যাড্রেস গুলোকে ইনপুট দিতাম। সো দিস ইজ কল্ড স্ট্যাটিক IP configuration. And there is another option that is called DHCP, বা Dynamic Host Configuration Protocol. So এই DHCP বা Dynamic Host Configuration Protocol এটা কি করে, বেসিক্যালি এটা কিভাবে ফাংশন করে? এটা যে কাজটা করে সেটা হচ্ছে যে আমাদের যে সার্ভার থাকে একটা নেটওয়ার্কে, একটা DHCP সার্ভার থাকে, আমরা একটা সার্ভার ক্রিয়েট করি। Either it could be our DHCP, actual DHCP server, or it could be a Cisco router. Okay, so in general, we can use some routers as a DHCP server sometimes. Not sometimes, actually, most of the times, we can use a DHCP, network router as a DHCP server. So, server ta basically কি করে, ওখানে আমরা কিছু IP address host করি। সার্ভারে আমরা কিছু IP address রেখে দিই। and then ওখানে আমরা কিছু কনফিগারেশন করি এই ডিএইচসিপি পারপাসের জন্য, কিছু কানেকশন এস্টাবলিশ করি, and then ফাইনালি আমাদের যে এন্ড ইউজার যারা থাকে তাদেরকে আমরা জাস্ট বলে দেই যে তুমি এখন ডিএইচসিপি থ্রুতে আইপি কনফিগার করো। সো ওকে যখন এই কথাটা বলা হয় বা ওকে এই কমান্ডটা দেওয়া হয়, আর ওকে এই পারপাসটা দেওয়া হয় যে তুমি ডিএইচসিপি থ্রুতে আইপি কনফিগার করো, তখন ও সার্চ করে যে আমার নেটওয়ার্কের ভিতরে হচ্ছে ডিএইচসিপি সার্ভার কে কে আছে, এটা তখন সে সার্চ করে। সো এই সার্চিং প্রসেসটা আমার নেটওয়ার্কের ভিতরে, এই ডিএইচসিপি প্রসেসটা, ডিএইচসিপি কমপ্লিট করার যে অপারেশনটা, এইটা 4টা স্টেপে হয়। IPv4 এর জন্য, আমি আবারও বলছি, এটা হচ্ছে IPv4 এর জন্য। আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে IPv4 ডিএইচসিপি। সো এই পারপাসের জন্য সে কি করে, নেটওয়ার্কে সার্চ করে। সো লেটস সে এটা হচ্ছে আমার একটা ডিএইচসিপি ক্লায়েন্ট। সো এই ডিএইচসিপি ক্লায়েন্টটা তখন আমার নেটওয়ার্কের মধ্যে একটা ব্রডকাস্ট মেসেজ পাঠায়, যেটাকে আমরা বলে থাকি ডিএইচসিপি ডিসকভার মেসেজ।
সো ও নেটওয়ার্কে আইডেন্টিফাই করার ট্রাই করে যে এই নেটওয়ার্কে ডিএসসিপি সার্ভার আছে কিনা। সো আমি লেটস সে আমি একটা ক্লায়েন্ট, আমার আইপি অ্যাড্রেসের প্রয়োজন, এখন আমার কাছে কোনো আইপি নাই। তো আমি কি করি, একটা ব্রডকাস্ট মেসেজ পুরো নেটওয়ার্কে সেন্ড করি যে আমার কাছে কোনো আইপি নাই, এই নেটওয়ার্কের আন্ডারে কোনো ডিএসসিপি সার্ভার আছে কিনা, আমাকে একটু ইনফর্ম করো। সো এরকম একটা ডিসকভার মেসেজ পুরো নেটওয়ার্কে ফরওয়ার্ড করা হয়। সো এই ফরওয়ার্ড করার পরে নেটওয়ার্কে যখন কোনো ডিএসসিপি সার্ভার থাকে, দ্যাট মিন্স নট যে কোনো ডিএসসিপি সার্ভার, যেই ডিএসসিপি সার্ভারের লিংকের থ্রুতে বা যে ডিএসসিপি সার্ভারের নেটওয়ার্কের সাথে আমার এই ক্লায়েন্টটা কানেক্টেড থাকবে। এখন লেটস সে আমার একটা নেটওয়ার্কের মধ্যে ডিএসসিপি সার্ভার আছে বাট ক্লায়েন্টটা আছে ডিফারেন্ট লোকেশনে, তো সেই কিন্তু তখন এই সার্ভারকে রিচ করতে পারবে না। রিচ করার অপশন আছে, ওইটা ডিফারেন্ট, বাট নরমালি ইন জেনারেল রিচ করতে পারবে না। সো এই কারণে কি করতে হবে, ওর নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে। তো নেটওয়ার্কের মধ্যে যখন কোনো ডিএসসিপি সার্ভার পাওয়া যাবে, তখন সেই ডিএসসিপি সার্ভার একটা অফার মেসেজ পাঠাবে, যেটাকে আমরা বলি হচ্ছে ডিএসসিপি অফার। সার্ভার একটা আইপি অ্যাড্রেস অফার করবে ক্লায়েন্টকে। তো এই যে অফারটা করে, অফারটা ইউজুয়ালি হয় একটা ইউনিকাস্ট মেসেজ। সে একটা ইউনিকাস্ট প্যাকেট সেন্ড করে অফার করে যে ওকে, আমার কাছে এখন এই আইপিটা অ্যাভেলেবেল আছে, তুমি কি এই আইপিটা ইউজ করতে চাও কিনা, এরকম একটা অফার দেয় ক্লায়েন্টকে। ক্লায়েন্ট এই অফার পাওয়ার পরে এই অফারটাকে সে একসেপ্ট করে, এবং একসেপ্ট করে সে ফার্দার ইনফরমেশন, আই একসেপ্ট দ্য IPv4 অ্যাড্রেস অফার, যে IPv4 অ্যাড্রেসটা অফার করা হয়েছিল সেটাকে একসেপ্ট করে ও ফার্দার ইনফরমেশন রিকোয়েস্ট করে, এটাকে বলা হয় ডিএসসিপি রিকোয়েস্ট। এই ডিএসসিপি রিকোয়েস্ট মেসেজটাও একটা ব্রডকাস্ট মেসেজ হয়। এখন অনেকের মনে এখানে থাকতে পারে, স্যার ইনিশিয়ালি নেটওয়ার্কে ব্রডকাস্ট করলাম পুরো নেটওয়ার্কে ডিএসসিপি সার্ভার আইডেন্টিফাই করার জন্য। সার্ভার আইডেন্টিফাই হওয়ার পরে সার্ভার আমাকে স্পেসিফিকলি একটা মেসেজ পাঠালো, এই কারণে একটা 1-to-1 মেসেজ ছিল ইউনিকাস্ট। এখন আমি তো সার্ভারকেই রিকোয়েস্ট করতেছি এক্সেস ইনফরমেশনের জন্য, দেন ওয়াই আমি এখন আবার ব্রডকাস্ট করতেছি? এর কারণ হচ্ছে এখন সবাইকে ইন্ডিকেট করে দেওয়া যে ফ্রম নাও অন আই এম ইউজিং দিস আইপি অ্যাড্রেস, যেটা আমি রাইট নাও সার্ভারের কাছ থেকে নিচ্ছি, এন্ড দেন আবার সার্ভারকেও রিপ্লাই মেসেজ সেন্ড করা। অ্যাকচুয়ালি সবাইকে ইনফর্ম করার জন্য এই রিকোয়েস্ট মেসেজটাও হয় হচ্ছে আপনার ব্রডকাস্ট টাইপ অফ মেসেজ। সো ব্রডকাস্ট করে যখন সার্ভারের কাছে এডিশনাল ইনফরমেশন রিকোয়েস্ট করা হয়, এন্ড ফাইনালি সার্ভার এডিশনাল ইনফরমেশন সহকারে অ্যাকনলেজ করে যে ওকে ফ্রম নাও অন দিস আইপি অ্যাড্রেস ইজ ইয়োর্স, এটা বলে ও একটা অ্যাকনলেজমেন্ট মেসেজ ফরওয়ার্ড করে। সো এই যে প্রসেসটা, এই প্রসেসটা কি আমরা বলে থাকি হচ্ছে IPv4 ডিএসসিপি অপারেশন। সো ডিএসসিপি অপারেশন IPv4 এর জন্য 4টা স্টেপে হয়ে থাকে: ডিএসসিপি ডিসকভার, ডিএসসিপি অফার, ডিএসসিপি রিকোয়েস্ট এন্ড ডিএসসিপি অ্যাকনলেজমেন্ট। তো এই 4টা মেসেজের মাধ্যমে, মেসেজ আদান প্রদানের থ্রুতে হচ্ছে আপনার ফুল ডিএসসিপি অপারেশনটা কমপ্লিট হয়। এবং এই ডিএসসিপি অপারেশন কমপ্লিট হওয়ার পরে কি হয়, সার্ভারের কাছ থেকে ক্লায়েন্ট একটা আইপি অ্যাড্রেস পায় ইউজ করার জন্য। তো এখন এই যে আইপি অ্যাড্রেসটা ওরা পেল, এই আইপি অ্যাড্রেসটা সে কতক্ষণের জন্য ইউজ করতে পারবে? আজীবন। স্যার এটা ডিএসসিপি সার্ভারকে যতটুকু বলে দেওয়া থাকবে, ডিএসসিপি সার্ভার ততক্ষণ পারমিশন দিবে, যতটুকু বলে দেওয়া থাকে ততটুকুর উপরে এটা হয়ে থাকে। ইন জেনারেল এই আইপি অ্যাড্রেস গুলো হচ্ছে 24 আওয়ার্স এর জন্য ভ্যালিড থাকে। এবং এই যে প্রসেসটা, যে প্রসেসে এই আইপি অ্যাড্রেসটা ইউজ করতে দেওয়া হয়, এই প্রসেসটাকে বলা হয় লিজ। সার্ভার 24 আওয়ার্স এর জন্য একটা আইপি অ্যাড্রেস একটা ক্লায়েন্টকে লিজ দেয়। লিজ প্রসেসটা সম্পর্কে কি আমাদের আইডিয়া আছে? হোয়াট ইজ লিজ? লিজ কাকে বলে? এনি জেনারেল আইডিয়া, একদম সংজ্ঞা বলা লাগবে না, এনি জেনারেল আইডিয়া। স্যার ভাড়া দেওয়া। ভাড়া দেওয়া। আর কিছু? জি স্যার, ওই যে স্যার এমনি নরমালি তো বলে যেখানে স্যার ওই যে কন্ট্রাক্টের সময় যে এত বছরের জন্য তোমাকে লিজ দিলাম, মানে তুমি এত বছর তুমি এটা ইউজ করতে পারবা, বিনিময়ে সরকারকে বা একে এত টাকা দিতে হবে আর কি। দিতে হবে। ইন জেনারেল লিজের জিনিসটা হচ্ছে এরকম ভাড়া দেওয়া, বাট এখানে আরো একটা শর্ত থাকে, মানে এটা সব জায়গায় মানে অ্যাপ্লিকেবল হয় না, বাট আরেকটা উচ্চ শর্ত থাকে, সেটা হচ্ছে লিজের কাইন্ড অফ টেকনিকটা এরকম যে জিনিসটা হচ্ছে আপনাকে আমি জিনিসটা
ভাড়া দিলাম ঠিকই, বাট যেভাবে ভাড়া দিলাম, ভাড়া দেওয়ার আগে এটার যে কন্ডিশন ছিল, আপনি এর থেকে এটাকে অন্য কোনো কন্ডিশনে চেঞ্জ করতে পারবেন না। মানে এটা হচ্ছে একটা আনকন্ডিশনাল ক্লজ থাকে ইন জেনারেল, বাট কোনো কোনো জায়গায় এই ক্লজটা আবার থাকে না। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে আপনাকে আমি একটা জিনিস ইউজ করতে দিলাম, আপনি ওটা ইউজ করলেন, ইউজ করে ওটা নষ্ট করে তোমার ব্যাক করলে হবে না। যেমনি আপনি জিনিসটা নিছেন ওইভাবে করে আবার আমাকে জিনিসটা ব্যাক করতে হবে। আপনাকে আমি একটা খেলার মাঠ দিছি, এখন বলা হয়েছে যে খেলার মাঠে আপনি জমি চাষ করেন, আবাদ করেন, যা ইচ্ছা তাই করেন। আপনি এখন খেলার মাঠের মাটি বিক্রি করে দিয়ে ওই জায়গায় পুকুর বানাই দিলেন, তাহলে কেমন হবে? বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে লিজের কাইন্ড, মানে ইন জেনারেল আর কি। এখানে এটা কেন বললাম সেটা হচ্ছে যে আমরা যখন এই আইপি অ্যাড্রেস গুলোকে কালেক্ট করি, এই আইপি অ্যাড্রেস গুলোকেও আমরা কি করতে পারি না, আইপি অ্যাড্রেস অ্যাকচুয়ালি মডিফিকেশন করা পসিবল না, বাট এটাকে কুইক চেঞ্জ করা যায় না। তো আইপি অ্যাড্রেসটা আমাদের কাছে 24 আওয়ার্স এর জন্য আসে এবং 24 আওয়ার্স এর পরে আবার আইপিটা সার্ভারের কাছে ব্যাক করে যায়। সো সার্ভার নরমালি 24 আওয়ার্স এর জন্য আমাকে এই আইপিটা ভাড়া দেয়। এটার এগেইনস্টে ও আমার কাছ থেকে চার্জ করে না, এটা ফ্রি অফ কস্টে আমাকে ভাড়া দেয়। সার্ভার আমাকে 24 আওয়ার্স এর জন্য একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। এখন কথা হচ্ছে এই 24 আওয়ার্স এর মধ্যে 24 ঘন্টায় কি আপনাকে আইপি অ্যাড্রেস ইউজ করতে হবে? নাথিং লাইক দ্যাট। আপনি যদি এই আইপিটা 24 আওয়ার্স এর মধ্যে লেসে 1 ঘন্টা বা আধা ঘন্টা ইউজ করছেন, বাকি টাইমে এটা আইডল আপনার কাছে পড়ে আছে, সার্ভার কিন্তু এটা আপনার কাছ থেকে ব্যাক নিবে না। 24 আওয়ার্স পরই ও এটা আপনার কাছ থেকে ব্যাক নেবে, তার আগ পর্যন্ত এটা আপনার কাছেই থাকবে। আপনি এখানে যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে যে অনেক সময় একটা জিনিস খেয়াল করছেন কিনা, আপনাদের বাসার যে হোম রাউটার, বেসিক্যালি আপনাদের হোম রাউটারটাও কিন্তু একটা ডিএসসিপি সার্ভার, জানেন এটা? জি স্যার। কারণ আপনারা যে ওয়াইফাই থ্রুতে যখন রাউটারের সাথে কানেক্ট হন, বা রাউটারকে নট ওয়াইফাই, ইভেন ওয়াল কেবল দিয়েও ওয়্যান এর থ্রুতেও যখন আপনারা কানেক্ট হন, ঠিক আছে, তো তখন আমরা কি করেন, সার্ভার মানে ওই রাউটারটা অ্যাজ এ ডিএসসিপি সার্ভার হিসেবে ফাংশন করে এবং সে আপনাদেরকে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। এবং অনেক সময় খেয়াল করে দেখবেন যে আজকে আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস একটা, অন্য আরেকদিন আবার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়। কেন এটা হয়? তার কারণ হচ্ছে রাউটার, লেটস সে আমার রাউটারে 192.168.0.0 নেটওয়ার্কটা আছে, তো 0.1 এই আইপিটা আপনাকে দেওয়া হয়েছে এখন। তো এখন থেকে 24 আওয়ার্স মানে আগামীকাল বিকাল 4:45 পর্যন্ত এই আইপি অ্যাড্রেসটা আপনার। এখন আপনি আজকে সারাদিন এটাকে ইউজ করছেন, কালকে সারাদিন ইউজ করছেন, করে আপনি ডিভাইস বন্ধ করে চলে গেছেন। এখন 4:45 বেজে গেছে, লিজের টাইম ওভার হয়ে গেছে, সার্ভার এই আইপিটা কালেক্ট করে আবার ওর কাছে নিয়ে আসছে। এখন অন্য একটা ডিভাইস আবার আইপি অ্যাড্রেস রিকোয়েস্ট করছে। রিকোয়েস্ট করার কারণে সার্ভার এখন কি করবে, ওই ওর কাছে যে অ্যাভেলেবেল যে আইপি গুলো থাকবে সেটার ভিতরে সবার উপরে মানে টপ লেভেলে যে আইপিটা থাকবে, সিরিয়াল আর কি সবার আগে, সেই আইপিটাকে দিয়ে দিবে। তো সিরিয়ালে এখন ওর কাছে যেহেতু সব আইপি চলে আসছে, এই 0.1 আইপিটা এখন ওর কাছে আছে। সো অন্য কোনো একটা ডিভাইস কানেক্ট হওয়ার পরে ওই 0.1টা আবার অন্য আরেক ডিভাইসকে দিয়ে দিচ্ছে 24 ঘন্টার জন্য। এখন আপনি লেটস সে 5টার সময় আবার ডিভাইস অন করে কানেক্ট করছেন, আপনার এখন নতুন করে আইপি লাগবে, আপনি আবার রিকোয়েস্ট করছেন, ও আপনাকে এখন 0.2 আইপি ব্যাক করছে। সো গতকালকে আপনার আইপি ছিল 0.1, আজকে হয়ে গেছে 0.2। এটার কারণ হচ্ছে লিজের কারণে। আবার অনেক সময় দেখা যায় যে 2-3 দিন পর্যন্ত আপনার আইপি সেম আইপি থাকে। সেটা আবার কিভাবে হয়? সেটা হচ্ছে আপনি গতকাল 4:45 লিজ নিয়েছিলেন, আজকে 4:45 আপনার লিজ শেষ হয়ে যাবে। 4:40 থেকে আপনি ডিভাইস ইউজ করতেছেন, এখন 45 যখন বেজে যাবে সেই মোমেন্টে তো সার্ভার আপনার কাছ থেকে আইপি নিয়ে নিবে না। তো এটা শেষ হয়ে লিজ শেষ হয়ে যাওয়ার আগেই যেটা হয় যে একটা অটোমেটেড লিজ রিনিউয়াল রিকোয়েস্ট আসে। এটা আমরা চাইলে ম্যানুয়ালিও রিকোয়েস্ট করতে পারি, এটা অটোমেটেডও হয়। একটা লিজ রিনিউয়াল রিকোয়েস্ট যায় সার্ভারের কাছে যে আমি এই আইপিটাকে এখনো ইউজ করতেছি, আমার এটাকে রিনিউ করা দরকার। যখন এই অটো রিনিউয়াল রিকোয়েস্টে যায়, এটা আবার 24 আওয়ার্স এর জন্য আপনাকে আবার লিস্ট দেওয়া হয়। সেভাবে করে আমরা যখন কোন একটা আইপি ইউজে থাকি তখন ওইটাকে সার্ভার আমাকে অটোমেটিক্যালি আবার 24 আওয়ার্স এর জন্য রিনিউ করে দেয়। এই কারণে অনেক সময় দেখা যায় যে 4-5 দিন পর্যন্ত আমরা সেম আইপির সাথেই কানেক্টেড থাকি। এটা হচ্ছে ডিএসসিপির একটা কাইন্ড অফ কি বেনিফিট। ডিএসসিপি সার্ভারটা
এটাকে আমরা তুলনা করতে পারি কাইন্ড অফ একটা সুইমিং পুলের মতো। কিভাবে? সেটা হচ্ছে আমরা যখন একটা পুল ক্রিয়েট করি, একটা সুইমিং পুল বানাই, তো এটাকে ইউজ করার জন্য কি করতে হয়? এটার ভিতরে কিছু পানি দেওয়া লাগে না? রিজার্ভ করে রাখা হয় পানিটা পরবর্তীতে ইউজের জন্য। পুল তো বানানোর সাথে সাথে আপনি পুল ইউজ করেন না, পরে তো ইউজ করবেন। তো সেম ভাবে যখন আমরা ডিএসসিপি কনফিগার করতে চাই, আমাদেরকে একটা পুল ক্রিয়েট করতে হয়, একটা ডিএসসিপি পুল জেনারেট করতে হয়, এবং এই ডিএসসিপি পুলের মধ্যে আপনাকে কিছু আইপি অ্যাড্রেস দিয়ে দিতে হয়, রিজার্ভ করে দিতে হয় যে এই আইপি অ্যাড্রেস গুলো পুলের মধ্যে থাকবে। দেন আমরা যখন ডিএসসিপি সার্ভারের কাছ থেকে আইপি রিকোয়েস্ট করি, তখন এই পুলে অ্যাভেলেবল যে আইপি গুলো থাকে সেই আইপি গুলো 1 বাই 1 সিরিয়ালে, লেটস সে আপনি 192.168.0/24 এই নেটওয়ার্কটাকে হচ্ছে পুলে রাখছে। তো এই নেটওয়ার্কে যতগুলো আইপি আছে সব পুলের ভিতরে আছে। এখন প্রথম আইপি হচ্ছে 0.1, এটা একজনকে দিবে যদি রিকোয়েস্ট করে, সেকেন্ড আরেকজন রিকোয়েস্ট করে 0.2, তারপর 0.3, 0.4, 0.5, এভাবে সিরিয়াল ওয়াইজ আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে থাকবে। আবার লিস্ট শেষ হয়ে গেলে আইপি অ্যাড্রেস গুলোকে কালেক্ট করবে। তো এইভাবে করে অ্যাকচুয়ালি ফাংশনটা মানে ডিএসসিপিটা রান করে। এই ডিএসসিপির মধ্যে যখন আমরা ডিফাইন করব, তখন হচ্ছে নেটওয়ার্ক ডিফাইন করে দেই, এবং নেটওয়ার্কের সাথে আমাকে নেটওয়ার্ক মাস্ক বা নেট মাস্ক ডিফাইন করে দিতে হয়। সো নেটওয়ার্কের সাথে যখন আমরা নেট মাস্ক ডিফাইন করে দিই, সেই সুবাদে আমাদের যে এন্ড ইউজার যেটা আছে, সেই এন্ড ইউজার মানে যে ক্লায়েন্ট, ডিএসসিপি ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট আবার সাবনেট মাস্কটাও পেয়ে যায়। একইভাবে ডিএসসিপি যখন আমরা কনফিগার করি, তখন আমাকে ডিফল্ট গেটওয়েও মেনশন করে দিতে হয় যে আমার এই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে কে থাকবে। সো যেহেতু এই ডিফল্ট গেটওয়েও আমরা মেনশন করে দিচ্ছি, সো এটাও ডিএসসিপি থ্রুতে আমার এন্ড ইউজার পেয়ে যায়। আমরা চাইলে আমাদের নেটওয়ার্কে যে ডিএনএস সার্ভার যেটা থাকে, এটাকেও আমরা ডিএসসিপি থ্রুতে চিনাই দিতে পারি। আমরা যখন ডিএসসিপি পুল ক্রিয়েট করি, তখন আমরা ওখানে ডিএনএস সার্ভার নামক একটা অপশন আছে, এই অপশনের থ্রুতে আমাদের নেটওয়ার্কে যদি কোনো ডিএনএস থাকে, সেই ডিএনএস এর আইপিটাকেও মেনশন করে দিতে পারে যে এই আইপিটা আমার নেটওয়ার্কের ডিএনএস, সো দ্যাট আমার যে ডিএসসিপি থ্রুতে যে ক্লায়েন্ট গুলো যারা কানেক্ট হবে আমার নেটওয়ার্কের সাথে, ওরা ইনফরমেশনটা পেয়ে ওই ইনফরমেশনটাকে স্টোর করে ফেলতে পারে। বোঝা গেছে? সো এইভাবে ডিএসসিপি থ্রুতে আমরা ইউজারের আইপি অ্যাড্রেস, ইউজারের সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে আইপি, ডিএনএস আইপি, ঠিক আছে, যদি আমার নেটওয়ার্কটাকে কোনো স্পেসিফিক ডোমেনের আন্ডারে রাখা লাগে, সেই ডোমেনের নেম, এই ইনফরমেশন গুলো আমরা ডিএসসিপি থ্রুতে আমাদের ইউজারকে কনফিগার করে দিতে পারি। বোঝা গেছে সবার? এবং এগুলো সবকিছুই হচ্ছে ডাইনামিক্যালি মানে অটোমেটিক কনফিগার হয়। আমরা জাস্ট একটা সার্ভারে সব ইনফরমেশন ইনপুট দিয়ে দিব, আর ক্লায়েন্টকে খালি বলে দিব যে তুমি এখন এই সকল ইনফরমেশন ডাইনামিক্যালি কালেক্ট করো, তাহলেই হয়ে যাবে। দ্যাট ইজ কল্ড ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল বা ডিএইচসিপি। ডিএইচসিপি তে এই যে সকল ইনফরমেশন গুলো আমরা একটা জায়গায় স্টোর করে মানে ফিক্সড ভাবে রাখতেছি, এই কারণে এই ডিএইচসিপি প্রসেসটাকে বলা হয় স্টেটফুল ডিএইচসিপি। এটা IPv6 এ গিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবেন। IPv4 এ আর এটাকে মানে স্টেটফুলটা ওরকম ভাবে এক্সপ্লেনেশন নাই, বাট IPv4 হচ্ছে একটা স্টেটফুল ডিএইচসিপি। IPv6 আমরা যখন পড়তে যাব, তখন দেখবেন দেয়ার আর টু টাইপস অফ ডিএইচসিপি, একটা হচ্ছে স্টেটলেস ডিএইচসিপি আর একটা হচ্ছে স্টেটফুল ডিএইচসিপি। যেহেতু এখানে আমার প্রতিটা ইনফরমেশন একটা স্পেসিফিক স্টেটের মধ্যে লিমিটেড, দ্যাটস ওয়াই এই কারণ আমাদের IPv4 কে আমরা বলে থাকি উই কল ইট আ স্টেটফুল ডিএইচসিপি বা IPv4 ডিএইচসিপি, ডিএইচসিপি v4, IPv4 ডিএইচসিপি, স্টেটফুল ডিএইচসিপি, এনিথিং। Any question regarding DHCP? So
সো স্টেপ টু রিনিউয়াল, যদি ডিএসসিপি রিনিউ করার প্রয়োজন পড়ে, আই উইড লাইক টু রিনিউ মাই লিজ, একটা লিজ প্যাকেট ফরওয়ার্ড করে, দেন সার্ভার আবার ওইটাকে রিনিউ করে ব্যাক করে দেয়। সো আমাদের নেটওয়ার্কে যে সিসকো সার্ভার, সিসকো রাউটার থাকে, আমরা আমাদের এই সিসকো রাউটারকে ডিএসসিপি সার্ভার হিসেবে ইউজ করতে পারি, কনফিগার করতে পারি। সো একটা ডিএসসিপি সার্ভার যেভাবে কাজ করে, ঠিক আছে, সো নরমালি বাজারে ডিএসসিপি সার্ভার নামক সেপারেট সার্ভারই পাওয়া যায়, বা একটা সার্ভার কিনে এনে আপনি ওই সার্ভারকে অ্যাজ আ ডিএসসিপি সার্ভার হিসেবে সেপারেট ভাবে কনফিগার করতে পারেন। বাট সেটা করা হয় যদি আপনার নেটওয়ার্কে হিউজ পরিমাণ ডিএসসিপি প্রয়োজন পড়ে। আবার অনেক সময় দেখা যায় যে একটা নেটওয়ার্কে মাল্টিপল নেটওয়ার্কের জন্য, মানে মাল্টিপল সেগমেন্টের জন্য ডিএসসিপি ইউজ করা লাগে। লাইক আপনার নেটওয়ার্কে ধরেন 50টা ভিলেন আছে, 50টার ভিতরে 40টা ভিলেনে আপনাকে ডিএসসিপি থ্রুতে কনফিগার করতে চান, বা 50টা কি আপনি ডিএসসিপি থ্রুতে কনফিগার করতে চান, ঠিক আছে, তখন সেপারেট রাউটারের মধ্যে ডিএসসিপি কনফিগার না করে একটা সেন্ট্রালাইজড সার্ভারকে ডিএসসিপি সার্ভার হিসেবে ডিফাইন করে সেখানে আপনি 50টা ভিলেনের জন্য বা 50টা ডিপার্টমেন্টের জন্য সেপারেট ভাবে ডিএসসিপি কনফিগার করে রাখতে পারেন, এবং সেটা থ্রুতে কানেক্টিভিটি করে ডিএসসিপি কনফিগার করে নিতে পারেন। বাট আমাদের এত ডিটেইলড ডিএসসিপি কনফিগারেশন আমাদের সিসিএন এর মধ্যে নেই। সিসিএন এর মধ্যে আছে যে আমরা আমাদের যে ডিভাইস সিসকো রাউটার, এটাকে মানে স্মলার এন্ড মিডিয়াম নেটওয়ার্কে আমরা এই রাউটারকে কিভাবে ডিএসসিপি হিসেবে কনফিগার করতে পারি সেটাই আমাদের আছে। সো ডিএসসি হিসেবে কনফিগার করার জন্য আমরা ফার্স্টে পুল ডিফাইন করব, এন্ড এখানে আপনার পুলের মধ্যে আইপি কনফিগার করে দিব, এন্ড পুলের মধ্যে থেকে আমরা কিছু আইপি কে আবার এক্সক্লুড করে বাদ দিয়ে রেখে দিব বিভিন্ন কাজের জন্য। এটা আমরা কনফিগারেশনের সময় দেখব। সো এখানে যে এভরিথিং আপনার ডিটেইলড লেখা আছে, সো ইউ ক্যান লাইক গো থ্রু দিস অ্যাজ ওয়েল। আর এখানে আরেকটা জিনিস যেটা আপনাদের পরবর্তীতে অনেকেরই কোয়েশ্চেন জাগে বা বুঝতে পারেন না, সেটা হচ্ছে ডিএসসিপি রিলে। সো এই রিলে এজেন্টের কাজ কি? সো এতক্ষণের যে টপোলজিটা ছিল ইন জেনারেল, এই যে টপোলজিটা, সো মনে করেন এটা হচ্ছে আমার ডিএসসিপি ক্লায়েন্ট, বা এটা হচ্ছে আমার ডিএসসিপি ক্লায়েন্ট। সো ওরা ডিএসসিপি কালেক্ট করছে হচ্ছে এই সার্ভারের কাছ থেকে, যাদের সাথে ও ডিরেক্টলি কানেক্টেড আছে। ওকে, সো এখন এই টপোলজিটাতে দেখেন যে এইটা হচ্ছে আমার ডিএসসিপি সার্ভার, আর এটা ও হচ্ছে আমার ক্লায়েন্ট। সো ক্লায়েন্ট তো সার্ভারের সাথে ডিরেক্টলি কানেক্টেড না, সার্ভার অন্য একটা জায়গায় আছে, অন্য একটা নেটওয়ার্কের মধ্যে আছে। সো এই কারণে কি করবে, ডিএসসিপি যে ক্লায়েন্ট সে হচ্ছে ওর নিকটবর্তী রাউটারের কাছে আপনার প্যাকেট রিকোয়েস্ট করবে, আর রাউটারটা মানে ডিএসসিপি প্যাকেট রিকোয়েস্ট করবে, যে ডিএসসিপি অফার, ডিএসসিপি ডিসকভার ও এখানে করবে। তো রাউটার তখন কি করবে, রাউটার হচ্ছে এই প্যাকেটটাকে রিলে করে দিবে এই সার্ভারের কাছে, রাউটার প্যাকেটটাকে রিলে করে দিবে। সো এটাকেই বলা হয় হচ্ছে ডিএসসিপি রিলে, মানে রাউটারের কাছে মানে যেই ক্লায়েন্টটা ডিএসসিপি চাচ্ছে ও তো এই রাউটারের সাথে কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড, বাট এই রাউটারের কাছে সেই ডিএসসিপি ইনফরমেশনটা নেই, এটা হয়তো অন্য কোনো নেটওয়ার্কে আছে, অন্য কোনো রাউটারে আছে, অন্য কোনো সার্ভারে আছে। তখন এই রাউটারটা ওই প্যাকেটটাকে রিলে করে দেয়, দ্যাট ইজ কল্ড ডিএসসিপি রিলে। ঠিক আছে, সো এই রিলে কিভাবে কনফিগার করতে হয় এটা আপনারা এখান থেকে দেখে নিন, বিকজ অফ এটা আমাদের ওরকম ভাবে প্রয়োজন পড়ে না, আমরা ডিরেক্টলি আমাদের নেটওয়ার্কে যে রাউটার থাকে সেটার উপরেই ডিএসসিপি কনফিগার করি, এবং এটাই আপনাদের পরীক্ষাতে আসে। And there is a configuration about DHCP, so এটাকে একটু দেখে নিন। আর আমি তো এখন আপনাদেরকে DHCP এর একটা বেসিক কনফিগারেশন দেখিয়ে দিব যে কিভাবে আমরা DHCP কনফিগার করতে পারি। Okay, so any question regarding DHCP? DHCP কি জিনিস, কিভাবে কাজ করে, কিভাবে ফাংশন করে, বোঝা গেছে সবার? জি স্যার। প্রবলেম হচ্ছে আপনাদেরকে যখন পড়াই আপনাদের কোনো প্রবলেম থাকে না, কিন্তু পড়ানোটা শেষ হয়ে গেলেই আপনাদের প্রবলেম চলে আসে। আসলে নিজে স্যার প্র্যাকটিস করতে গেলেই তো ধরাটা পড়ে স্যার। হ্যাঁ, ধরাটা পড়ে, কিন্তু এই প্রবলেমের উপরে প্রবলেমটা কি হচ্ছে, ধরা পড়ার পরে আপনারা সেই প্রবলেমগুলো নিয়ে আর পরবর্তীতে ডিসকাস করেন না। আমি কিন্তু আপনাদেরকে বলি যে মানে প্রতিদিন কিন্তু ক্লাস শুরু করার আগে যে আগের দিনে যা পড়ালাম সেটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা,
আপনারা কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করেন না। তো তাহলে আমি আপনাদের প্রবলেম কিভাবে আইডেন্টিফাই করব বলেন? প্রবলেম আইডেন্টিফাই করার আমার আর কোনো সলিউশন নেই। ওকে, সো আমি এই টপোলজিটাই, যে কিসের টপোলজি যেটা আছে ইথার চ্যানেলের তো এই প্যাকেট ট্রেসার লাগবে এই ফাইল ইথার চ্যানেলের জন্য। কমান্ডটা দিয়ে দিব, খালি এইভাবে এই সিনারিও দিয়ে এটা দেওয়ার দরকার আছে ইথার চ্যানেল? ডু ইউ ওয়ান্ট দ্যাট? আমার লাগবে না স্যার, শুধু কমান্ড গুলো থাকলে হবে, বাকিদের জানি না। হ্যাঁ, কারণ ইথার চ্যানেলে জাস্ট দুইটা সুইচ, হ্যাঁ, লিংক এস্টাবলিশ করলাম, কমান্ড দিলাম। সো আই থিংক এটার কোনো প্রয়োজন নাই। সেই কারণে ইথার চ্যানেল এটা রিমুভ করে আমি এখানেই হচ্ছে আপনাদেরকে ডিএসসিপি কনফিগার করে দেখাই। তো আমরা এখন এখানে একটা ডিএসসিপি কনফিগারেশন করব। ওকে, সো আমাদের এই রাউটারটা হবে আমাদের একটা ডিএসসিপি সার্ভার, আর এই ডিএসসিপি সার্ভারের থ্রুতে আমার ইউজার হচ্ছে কি করবে, ডিএসসিপি আইপি পাবে। ওকে, তো let's take 192.168.1.1/24, sorry 1.0 হবে, so 1.0/24। so এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইপি, যে আইপিটাকে আমি অ্যাজ আ ডিএসসিপি হিসেবে ইউজ করব। ওকে, এই নেটওয়ার্কটাকে আমি অ্যাজ আ ডিএসসিপি হিসেবে আমার নেটওয়ার্কে ইউজ করব। সো আমরা রাউটারে আসি। ডিএসসিপি কনফিগার করা ইজ ভেরি ইজি অ্যাকচুয়ালি। enable config terminal, গ্লোবাল কনফিগারেশন মোডে আসবো। এসে ফার্স্ট কি করব, ফার্স্ট হচ্ছে একটা পুল ক্রিয়েট করব, মানে যেখানে আমি আইপি গুলোকে রাখবো সেই রাখার প্লেসটা আমাকে আগে ক্রিয়েট করতে হবে, ডিএসসিপি পুল। তো ডিএসসিপি পুল ক্রিয়েট করার কমান্ড হচ্ছে আইপি, যেহেতু আমি আইপি v4 ক্রিয়েট করতেছি, ডিএসসিপি আইপি ডিএসসিপি পুল, এটা দিয়ে হচ্ছে আমি পুল ক্রিয়েট করি। এন্ড দেন এখানে একটা, মানে যে পুলটা ক্রিয়েট করবেন সেই পুলের একটা নাম দিতে হয়, এখানে একটা নাম দিবেন। পরীক্ষার সময় এই নামগুলো কি করবেন, পরীক্ষার কোশ্চেনে খুঁজবেন, নাম দেওয়া থাকলে দিবেন, মানে যেটা দেওয়া আছে সেটা, না দেওয়া থাকলে কি নাম দিবেন না, নাম ছাড়া পুল ক্রিয়েট করবেন নাকি? স্ট্যান্ডার্ড একটা নাম দিয়ে দিতে হবে স্যার। একটা স্ট্যান্ডার্ড নিজের মতো যেমন খুশি তেমন একটা নাম দিয়ে দিন, খালি রেখে দিন না, খালি রেখে দিলে কাজ করবে না। সো লেটস সে আমাদের এখানকার পুলের নাম হচ্ছে DACP-পুল, ধরেন এটা একটা নাম। সো এই নামে আমরা একটা পুল ক্রিয়েট করলাম, ইন্টার। সো পুল ক্রিয়েট হয়ে গেল, মানে কোথায় আমি আইপি রাখবো বা কোথায় সব ইনফরমেশন গুলো রাখবো সেই জায়গাটা তৈরি হয়ে গেল। এইখানে এখন আমাকে কি কি ইনফরমেশন দিতে হবে, আমাকে এখন লিখতে হবে কোন নেটওয়ার্ক ইউজ করতে চাই সেই নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কের ডিফল্ট রাউট মানে ডিফল্ট গেটওয়ে কোনটা সেইটা, যদি ডোমেইন নেম দিতে চাই তাহলে ডোমেইন নেম, যদি ডিএনএস দিতে চাই তাহলে ডিএনএস। এই কটা ইনফরমেশন আমাকে এখানে কনফিগার করে দিতে হবে। সো এখানে আমি যে নেটওয়ার্কটা এই নেটওয়ার্কে রাখবো সেই নেটওয়ার্কটা রাখার জন্য নেটওয়ার্ক কমান্ড হচ্ছে নেটওয়ার্ক, তারপরে নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস কত, 192.168.1.0, এটা হচ্ছে কি তার নেটওয়ার্ক অ্যাড্রেস, স্পেস সাবনেট মাস্ক, স্পেস সাবনেট মাস্ক 255.255.255.0, যেহেতু এটা /24 এর নেটওয়ার্ক। 192.168.1.0 এটা হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেস, নট আইপি, ফুল নেটওয়ার্ক অ্যাড্রেস, এন্ড দেন ওটার সাবনেট মাস্ক, ইন্টার।
নেটওয়ার্কটা দিয়ে দিলাম, মানে এখন এই নেটওয়ার্কের ভিতরে যতগুলো আইপি অ্যাড্রেস আছে সবগুলোই কি হয়েছে, পুলের ভিতরে চলে গেছে। যতগুলো অ্যাভেলেবেল আইপি অ্যাড্রেস মানে ইউজেবল আইপি অ্যাড্রেস সবগুলো পুলের মধ্যে চলে গেছে। এখান থেকে এখন আইপি কি হবে, কনফিগার হবে, মানে আমার ইউজাররা এখান থেকে আইপি পাবে। আচ্ছা, দেন ডিফল্ট রাউটার মানে হচ্ছে ডিফল্ট রাউট, ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট রাউটার দিয়ে হচ্ছে আমরা ডিফল্ট গেটওয়ে ডিফাইন করি, যে এই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে যেটা হবে। সো আমরা নরমালি যেটা ইউজ করি কি, লাস্ট ইউজেবল আইপি। সো 192.168.1.254 লাস্ট ইউজেবল আইপি কে অ্যাজ আ ডিফল্ট গেটওয়ে হিসেবে ইউজ করলাম, করে ইন্টার ডিফল্ট গেটওয়ে দিয়ে দিলাম। ডিএনএস সার্ভার, যদি আমি কোনো ডিএনএস সার্ভার ডিফাইন করতে চাই, কোনো ডিএনএস দিতে চাই, সেটা লেটস সে 10.10.10.10 আমি এটাকে ডিএনএস হিসেবে ইউজ করতে চাই, ইন্টার। সো ইনফরমেশন গুলো দিয়ে দিলাম। সো এখন আমার যে এন্ড ইউজার আছে সেই এন্ড ইউজার কি করবে, এই পুল থেকে আইপি কালেক্ট করবে। এখানেই শেষ না, মানে ডিএসসিপি কনফিগারেশন এখানেই শেষ না। আপনি এখন কি করলেন, শুধু ডিএসসিপি কে কনফিগার করলেন, এখানে একটা ডিএসসিপি সার্ভার বানাইলেন। এখন এই ডিএসসিপি সার্ভারকে এই লাইনের সাথে, মানে এই যে ল্যানটা, এই ল্যানের সাথে কানেক্ট করতে হবে না? এটা কানেক্ট করবেন কিভাবে, সেটা হচ্ছে এই ডিএসসিপি সার্ভারের যে গেটওয়ে, সেই গেটওয়েকে ইন্টারফেসে দিতে হবে না? আদারওয়াইজ এই ইউজার এই সার্ভারের সাথে বা এই নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করবে কিভাবে? এই কারণে ডিএসসিপি সার্ভারের গেটওয়ে হচ্ছে কি আমার এই ইন্টারফেসে কনফিগার করতে হবে। সো ইন্টারফেস জি 0/0/0 কি জি 000 ওকে, আইপি অ্যাড্রেস 192.168.1.254.255.255.255.0 নো শাটডাউন। ইন্টারফেসে ডিফল্ট গেটওয়ে দিতে, বিকজ এই ইন্টারফেস যদি অ্যাক্টিভ না থাকে, গেটওয়ে না থাকে, তাহলে এখান থেকে কোনো কমিউনিকেশন হবে না। এটাই আপনারা একটা ভুল করেন পরীক্ষার সময়, এই ভুলটা, যে ডিএসসিপি কনফিগার করেন ঠিকই, কিন্তু ডিএসসিপির যে গেটওয়ে সেটা ইন্টারফেসে অ্যাসাইন করেন না। এখন ডিএসসিপির গেটওয়ে ইন্টারফেসে অ্যাসাইন না করলে ওই ইন্টারফেস দিয়ে তো কমিউনিকেট হবে না, কারণ রাউটারের ইন্টারফেসে যদি আপনার গেটওয়ে না থাকে, রাউটার তো ইন্টারফেস দিয়ে কমিউনিকেট করে না। উইদাউট গেটওয়ে রাউটার তো কমিউনিকেট করে না। তো এই কারণে ডিএসসিপি সার্ভারের গেটওয়েটাকে রাউটারের ইন্টারফেসে গেটওয়ে হিসেবে অ্যাসাইন করে দিতে হবে। সেম এজ, মানে দিস ইজ সেম ইন ভিল্যান অ্যাজ ওয়েল। ভিল্যানে যদি আপনি সেপারেট ভিল্যানের জন্য সেপারেট ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করেন, ভিল্যানে কি হয়, আমাদের ইন্টারভিল্যান রাউটিং আমরা দেখেছি কি, আমরা সাব ইন্টারফেস ক্রিয়েট করি। তো এই সাব ইন্টারফেসে হচ্ছে কি, প্রতিটা সেপারেট ডিএসসিপির গেটওয়ে আইপিটাকে সাব ইন্টারফেসে ইনপুটে দিয়ে দিতে হবে। বোঝা গেছে? জি স্যার। এইটা একটু আবার একটু ডিএসসিপি সার্ভারে যখন আমরা নেটওয়ার্ক মানে ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করি, সার্ভারে তো আমাকে একটা গেটওয়ে বলে দিতে হয়। এখন সার্ভারের গেটওয়ে যদি রাউটারের ইন্টারফেসের গেটওয়ের সাথে ম্যাচ না করে, তাহলে সার্ভার আর রাউটার তো কমিউনিকেট করবে না। এই কারণে আমরা ডিএসসিপি যে ক্রিয়েট করলাম, একটা পুল ক্রিয়েট করলাম, নট সার্ভার, ডিএসসিপি পুল। সো এই পুলে আমরা যে গেটওয়েটা দিলাম, সেই গেটওয়ে আর আমার ইন্টারফেসের গেটওয়ে যদি ম্যাচ না করে, তাহলে তো কমিউনিকেশনটা হবে না। আর গেটওয়ে ম্যাচ না করলে তো আমার ক্লায়েন্টই তো ওইখানে যেতে পারবে না, কারণ এই ক্লায়েন্ট এখন হচ্ছে এই ইন্টারফেস দিয়ে কানেক্টেড এই ল্যানের সাথে। সো দ্যাট মিনস এই ল্যানে এখানে একটা গেটওয়ে থাকতে হবে, এবং সেই গেটওয়ে দিয়ে ও রাউটারের সাথে কমিউনিকেট করবে। এখন এই গেটওয়ে যদি এখানে না থাকে, তাহলে রাউটারের সাথে কমিউনিকেট হবে না। আর রাউটারের সাথে কমিউনিকেট না হলেও ডিএসসিপির ওই যে রিকোয়েস্ট গুলো, ডিএসসিপি অফার, ডিএসসিপি ডিসকভার, এই মেসেজ গুলো কি আদান প্রদান হবে না, তাহলে আমার ক্লায়েন্ট ডিএসসিপি পাবে না। তো এটাই আপনাকে কনফিগার করতে হবে, এটাই বললাম। সেটা বুঝছি, বাট একটা জিনিস স্যার বুঝি নেই, সেটা হচ্ছে একবার আইপি দিছেন, যে দেখলাম যে 192.168.1.0 যেটা বুঝলাম,
উপরে স্যার, এই যে স্যার, হ্যাঁ এখান থেকে নেটওয়ার্ক থেকে দেন হচ্ছে আমরা ডিফল্ট গেটওয়ে দিছি এজ এ মানে লাস্ট আইপি অ্যাড্রেস, বাট নিচে যেটা বললাম স্যার আইপি অ্যাড্রেস 1.25, এই হ্যাঁ যে এটাই তো বললাম যে এখানে এটা কোথায় দিলাম, ইন্টারফেস G000 তে, আর এটা কোথায় দিছি, এটা দিছি হচ্ছে ডিএসসিপি পুলের মধ্যে। আমরা যে এখানে আইপি ডিএসসিপি পুল ক্রিয়েট করে পুলের মধ্যে আইপি দিছি, এগুলো কনফিগার করছি পুলের মধ্যে। পুলে কনফিগার করার পরে দেন ইন্টারফেসে আবার এই গেটওয়েটাকে, এই যে এতক্ষণ যেটা এক্সপ্লেইন করলাম যে পুলে কনফিগার করছেন, ইন্টারফেসে তো কনফিগার করতে হবে, সো এটা দিয়ে হচ্ছে ইন্টারফেসে কনফিগার করছেন। কারণ আপনি পুলে করছেন ইন্টারফেসে করেন নাই, তাহলে তো লিংক হবে না। আবার ইন্টারফেসে করছেন কোনো পুল বানান নাই, তাহলে তো হবে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা এখন একটা জিনিস হচ্ছে, ফর এক্সাম্পল আমরা এই জায়গায় আমাদের লাস্ট ইউজেবল আইপিটাকে ডিফল্ট গেটওয়ে ইউজ করলাম। সো লাস্টেরটা ইউজ না করে আমরা যদি ফার্স্ট ইউজেবল কে ডিফল্ট গেটওয়ে ইউজ করতাম তাহলে কি হইতো? এখন প্রথমটাকে আমরা ইউজ করছি, পুলের ভিতরে তো প্রথম আইপিটা আছে, আমরা তো বলছি যে এই আইপিটা ডিফল্ট গেটওয়ে, বাট পুল থেকে কি আইপিটা বের হয়ে গেছে? না, আছে তো। কারণ ডিফল্ট গেটওয়ে তো এইভাবে করে অ্যাসাইন করা হয় না, মানে ও ওইটা ওখান থেকে বের হয়ে যাবে যদি ওটা কোনো ইউজারের কাছে অ্যাসাইন হয়, ওটা তো কোনো ইউজারের কাছে অ্যাসাইন হচ্ছে না, তো পুলের মধ্যে থাকবে। তো এই কারণে পুলের মধ্যে থাকলে ওইটা তো আবার আরেকজন কোনো ইউজারকে দিয়ে দিবে বা দিয়ে দিতে পারে, সেখানে একটা পসিবিলিটিস আছে, প্রবলেম ক্রিয়েট হতে পারে। সেই কারণে আমরা কি করতে পারি, পুল থেকে ওই আইপিটাকে বের করে দিতে পারি, যে পুলের মধ্যেই ওই আইপিটা রাখলাম না, গেটওয়ে আইপিটাকে পুলের মধ্যেই রাখলাম না, তাহলে তো আইপি কখনো কোনো ইউজারের কাছে যাবে না, তো কনফ্লিক্টও হবে না, ঠিক কিনা? তো এইভাবে এখানে আমাদের একটা ওয়ে আছে বা টেকনিক আছে, যেটা থ্রুতে আমরা কি করতে পারি, পুল থেকে কোনো আইপি কে বাদ দিয়ে দিতে পারি, বের করে দিতে পারি। তো এটা এক নাম্বার পারপাস হচ্ছে এই যে ডিফল্ট গেটওয়ে কে বের করে দেওয়া। দুই নাম্বার পারপাস হচ্ছে কিছু আইপি, মানে লেটস সে এই যে 192.168.1.0 এটার ভিতরে 254টা ইউজেবল আইপি আছে। সো আমরা এই 254টা ইউজেবল আইপির মধ্য থেকে লেটস সে 10টা আইপি কে রিজার্ভ করে রাখতে চাই, পরবর্তীতে কখনো কোথাও স্ট্যাটিক্যালি ইউজ করার পারপাসে রিজার্ভ করে রাখবো। তো তার মানে এটাকে আমাকে পুল থেকে বের করে রাখতে হবে। তো এইটাকে আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে আইপি কে এক্সক্লুড করে দিতে হয় পুল থেকে। তো এই এক্সক্লুডটা কিভাবে করে, এটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন থেকে আইপি ডিএসসিপি এক্সক্লুড -অ্যাড্রেস, আইপি ডিএসসিপি এক্সক্লুড -অ্যাড্রেস, এই কমান্ডটা দিয়ে আইপি কে এক্সক্লুড করে। তো এখন আপনাকে যদি বলে যে লাস্ট 10টা আইপি কে এক্সক্লুড করো, তার মানে হচ্ছে ব্রডকাস্ট আইপি সহ 10টা আইপি, মানে একদম শেষের 10টা আইপি। ডিএসসিপি পুলে যখন আমরা এই নেটওয়ার্ক দিয়ে আইপি কে ডিফাইন করি, ও শুধুমাত্র এই নেটওয়ার্ক অ্যাড্রেস বাদে সব আইপি কে পুলের মধ্যে ঢুকায় দেয়। দ্যাট মিন্স আমাদের লাস্ট আইপি যেটা ব্রডকাস্ট আইপি, সেটাকেও পুলের মধ্যে ঢুকায় দেয়। তো এই কারণে আমাকে যদি বলা হয় যে শেষের 10টা আইপি কে এক্সক্লুড করো, তাহলে কি করতে হবে, ওই 10 নাম্বার মানে লাস্ট থেকে 10 নাম্বার আইপি সহকারে এক্সক্লুড করতে হবে। তো আমাদের শেষ আইপি হচ্ছে 55, তাহলে শেষের 10টা আইপি কত, 45 to 55। 45 to 55। বাট স্যার এটা কি কখনো মাঝখানেরটা বলতে পারে? সরি এটা কি কখনো মাঝখানের কোনো মাঝখানের 5টা বা 10টা আইপি বলতে পারে? বলতে পারে যে 210 নাম্বার থেকে 220 নাম্বার আইপি এক্সক্লুড করো। আচ্ছা, ঠিক আছে, এরকম স্পেসিফিক নাম্বার বলে দিতে পারে। তো আচ্ছা, আইপি এক্সক্লুড করার কমান্ড হচ্ছে যে এই আইপি এক্সক্লুড অ্যাড্রেস দেন স্টার্ট আইপি, মানে যেইখান থেকে আপনি আইপি স্টার্ট করতে যাচ্ছেন 192.168.1. সরি আইপি দেব সেক্ষেত্রে বুঝতেছি না, আরেকবার বলবেন? আইপি রেঞ্জ দিয়ে দেব স্টার্ট আইপি থেকে এন্ড আইপি, এই স্টার্ট আইপি থেকে এন্ড আইপি রেঞ্জটা বসে এখানে। তো লেটস সে আমরা এখানে 246 থেকে, কারণ 246 নাম্বার আইপিটা হচ্ছে আমাদের 1 নাম্বার, 46 47 48 49 50 51 52 53
40 তো 46 থেকে 55 পর্যন্ত, সো 192.168.1.256 সরি 246 থেকে স্পেস দিয়ে 192.168.1.255 এই আইপি গুলোকে আমি এক্সক্লুড করে দিচ্ছি, এন্টার, এটা বের হয়ে গেল। এখন মাঝখানে যদি স্পেসিফিক একটা আইপি থাকে সেই ক্ষেত্রে কি হবে, যে বললো 240 নম্বর আইপি কে এক্সক্লুড করো, তো আইপি TCP exclude hyphen address 192.168.1.25 এন্টার। যদি স্পেসিফিক একটা আইপি থাকে তাহলে হচ্ছে শুধু আইপি অ্যাড্রেসটা, আর যদি রেঞ্জে থাকে তাহলে হচ্ছে স্টার্ট এন্ড। এইভাবে করে হচ্ছে আমরা কি করতে পারি, আইপি কে এক্সক্লুড করে দিতে পারি। ক্লিয়ার? স্যার। ওকে, তো ডিএসসিপি কনফিগার হয়ে গেছে, আইপি এক্সক্লুড করা হয়ে গেছে, সবকিছু শেষ। এখন কি করতে হবে, পিসিতে আসবেন, এসে ডিএসসিপি তে ক্লিক করবেন। ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল, এই যে 1.1 প্রথম আইপিটা পাইছে, সাবনেট মাস্ক পেয়ে গেছে, ডিফল্ট গেটওয়ে পেয়ে গেছে, ডিএনএস পেয়ে গেছে। এই হচ্ছে আমাদের IPv4 ডিএসসিপি কনফিগারেশন। এনি কোয়েশ্চেন? এভাবে করে আমরা IPv4 ডিএসসিপি কনফিগার করি বা করতে পারি। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 7। সো চ্যাপ্টার 7 এর বাকি টপিকগুলো একটু গো থ্রু করবেন এবং প্র্যাকটিস করবেন। স্যার একটু আগে যেটা বললেন যে আপনার আমরা যদি ডিএসসিপি সার্ভারটা ডিফারেন্ট কোন নেটওয়ার্কে থাকে সেই ক্ষেত্রে কি রাউটার গেটের জন্য কোনো কনফিগার করতে হয় নাকি এমনি অটোমেটিক পেয়ে যায়? না, সেই ক্ষেত্রে আপনাকে এই যে কোথায় গেল এটা আপনাদের ডিএসসিপি রিলে কোথায়, হোয়ার ইজ ডিএসসিপি রিলে? সো সেই ক্ষেত্রে এখানে রিলে কনফিগার করতে হয়। ওকে, এটা কোথায়, এটাকে বলে রাউটারে? আইপি হেল্পার অ্যাড্রেস, এটা রাউটারে। মানে আপনার লেটস সে টপোলজিটা হচ্ছে এরকম, ধরেন সেখানেই থাকুক, মানে হচ্ছে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ঠিক আছে, ধরেন ডিএসসিপি সার্ভারটা আছে এখন এই রাউটারের মধ্যে, এখানে নাই। সো আপনি তো রিকোয়েস্ট করলে প্যাকেট সব ওর কাছে আসবে, ওর কাছ থেকে আপনার কাছে, আপনার কাছ থেকে ওর কাছে, বাট ডিএসসিপি আছে ওর কাছে। সো তখন এই ডিএসসিপি কনফিগার করবেন এখানে, এই জায়গায় কনফিগার করা। এখানে যেটা করতে হবে এটাকে বলা হচ্ছে ডিএসসিপি হেল্পার, হেল্পার অ্যাড্রেস। এর ইন্টারফেসে যে ইন্টারফেস দিয়ে আপনি কানেক্টেড, এই যে G000 যে ইন্টারফেস দিয়ে আপনার এই নেটওয়ার্কটা কানেক্টেড, ওকে, যে আমাদের এখানে যে G000 যেখান দিয়ে আমার কি ইউজারটা কানেক্টেড, সেখানে একটা বলতে হয় আইপি হেল্পার অ্যাড্রেস, এবং এই হেল্পার অ্যাড্রেস দিয়ে আপনাকে যে সার্ভারের যে আইপি অ্যাড্রেসটা, সেই আইপি অ্যাড্রেসটাকে বলে দিতে হয়। আচ্ছা, সার্ভারের যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেসকে বলে দিতে হবে। এবং এটা ইউজুয়ালি এখানে রাউটার থাকে না, এখানে হচ্ছে একটা সার্ভার থাকে। আমি এটা ভুল করছি, এখানে কোনো রাউটার থাকবে না, এখানে আরেকটা সার্ভার থাকবে। মানে আপনার নেটওয়ার্ক থেকে আরেকটা সার্ভারের কাছে আইপিটা কনফিগার থাকে। তো এই কারণে আইপি হেল্পার অ্যাড্রেস দিয়ে ওই সার্ভারের আইপি অ্যাড্রেস, যে এই টপোলজিটা, দিস ওয়ান। সো এই রাউটার থেকে এখানে একটা সার্ভার আছে, যে সার্ভারের ভিতরে হচ্ছে ডিএসসিপি কনফিগার করা। সো আইপি হেল্পার অ্যাড্রেস দিয়ে এখান থেকে আমরা নিয়ে নিতে পারি। আচ্ছা, দাঁড়ান, বুঝতে পেরেছি? জি স্যার। তো এটা হচ্ছে আমাদের ডিএসসিপি হেল্পার অ্যাড্রেস।
যেটা হচ্ছে রিলে করে অন্য একটা সার্ভার থেকে ডিএসসিপি কে কালেক্ট করে। এই হচ্ছে আমাদের ওভারঅল ডিএসসিপি। সেক্ষেত্রে স্যার আমরা ওখানে এত মাল্টিপল পুল তৈরি করতে পারি যদি মানে কয়েকটা নেটওয়ার্ক থেকে এখানে রিকোয়েস্ট আসে, তাই না? এক্স্যাক্টলি সবার জন্য আলাদা আলাদাভাবে আপনারা পুল ক্রিয়েট করে দিতে পারেন। ইভেন এখানে আমরা আলাদা আলাদা পুল ক্রিয়েট করতে পারি আলাদা আলাদা নেটওয়ার্কের জন্য। ফর এক্সাম্পল এখানে আমরা আরেকটা ডিএসসিপি পুল ক্রিয়েট করলাম, যদিও আমি কনফিগার করিনি আগে, দেখি এখানে এটা হওয়ার কথা থিওরিটিক্যালি। আইপি ডিএসসিপি পুল লেটস সে পুল 2 সুইচে পুল অ্যাসাইন করা যায় না স্যার? যে অ্যাসাইন করা যায় না। দেন নেটওয়ার্ক 192.168.2.0.255.255.255.0 called route 192.168.2.254 DNS, ওই সেম DNS সম্পূর্ণ নেটওয়ার্কে ইউজুয়ালি একটাই DNS থাকে। exit IP DHCP exclude address 192.168.2. একই জিনিস দেই 246 থেকে 192.168. দেন ইন্টারফেস ইন্টারফেসটাকে ক্রিয়েট করে নেই। Z01 IP address 192.168.2.254 255.255.255.0 exit। and এখানে যদি আমরা এখন ডিএসসিপি রিকোয়েস্ট করি, এখানে 2 এর নেটওয়ার্কের ডিএসসিপি পেয়েছি, দেখেছেন 2.1, কারণ এখানে আমরা 2 নেটওয়ার্কের জন্য ডিএসসিপি কনফিগার করেছি 192.168.2.0/24। সো এখানে আমার দুইটা নেটওয়ার্ক সেপারেট ভাবে ডিফাইন করা, তো সেইভাবে সেপারেট ভাবে ও কি করছে ডিএসসিপি আইপি অ্যাড্রেস। স্যার কমান্ডটা একটু দেখাবেন, আমার মানে নেটওয়ার্ক একটু করতেছিল স্যার। একই কমান্ড আমরা একটু আগে যেভাবে ডিএসসিপি ক্রিয়েট করেছি এখানে জাস্ট আরেকটা পুল ক্রিয়েট করলাম এবং এই পুলটাকে অ্যাসাইন করছি কোথায়, আরেকটা ইন্টারফেসের মধ্যে G001 এ। এই G001 দিয়ে আমার এখন এখানে যত ইউজার কানেক্টেড, G001 এ যদি আমি আরো 4-5টা ইউজার নিয়ে আসি, ওকে, এবং সবাইকে যদি আমি কানেক্ট করি, এবং এদেরকে যদি আমি ডিএসসিপি কনফিগার করি, তাহলে সবাই 2 এর আন্ডারে স্যার। এরা যেহেতু এদের ল্যান কোথায়, এদের ল্যান হচ্ছে সবার 2 এর ল্যান, সো এই দেখেন 2.2, এটা হচ্ছে 2.3, ঠিক আছে, কারণ এরা 2 এর ল্যানে আছে, সো এই 2 এর ল্যান থেকে এরা সবাই আইপি অ্যাড্রেস পাচ্ছে। ওকে, আর যেহেতু এটা 1 এর ল্যান, সো এই পিসি 1 থেকে, ইভেন এখানে যদি আমরা আরো পিসি নিয়ে আসি, এরা হচ্ছে সব 1 থেকে কানেকশন, 1 থেকে 1.1 1.2 1.1 1.2 1.3 ভাবে করে এদিকে পাবো। বুঝছি স্যার। এভাবে করে আমরা একটা ডিভাইসে মাল্টিপল ডিএসসিপি সার্ভার রান করতে পারি। বাট এটা বেশি সার্ভার মানে রাউটারের মধ্যে এভাবে বেশি ডিএসসিপি সার্ভার রান করা উচিত না। ডিএসসিপি সার্ভার যদি আপনার অনেক বেশি থাকে তখন একটা সেপারেট ডিএসসিপি সার্ভার কনফিগার করে নেওয়া উচিত। লাইক এই যে দিস ইজ সার্ভার, লেটস সে এই সার্ভারের ভিতরে এই যে সার্ভিসেস ডিএসসিপি যে অপশন আছে, যে এখানে ফুল নেম, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস সার্ভার, এভরিথিং এখানে কনফিগার করে, স্টার্ট আইপি, সাবনেট মাস্ক, ম্যাক্সিমাম কতজন ইউজার থাকতে পারবে, ওকে, সেগুলো কনফিগার করে আমরা এখানে এটাকে বলে দিতে পারি।
ক্লিয়ার? জি স্যার। এই হচ্ছে আমাদের ডিএসসিপি। সো হোপফুলি ডিএসসিপি নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা ডিএসসিপি V6 নিয়ে আলোচনা করব এবং এফএইচআরপি। বেশি বড় হবে না, আমি আপনাদেরকে একটু অল্প অল্প করেই টপিক দিচ্ছি, বিকজ অফ আমি চাইলেই আজকে ডিএসসিপি V6 পড়া দিতে পারি, বাট লোড বেশি হয়ে যাবে। ঠিক আছে, আমি চাই আপনারা একটু অল্প অল্প লোড নিয়ে সামনে আগান। 3 ঘন্টা স্যার কনসেন্ট্রেশন রাখা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, মানে 2 ঘন্টা কনসেন্ট্রেশন রাখা ডিফিকাল্ট হয়ে যায়। 6 ঘন্টার ক্লাসে কি করবেন? স্যার, আপনারা তো 6 ঘন্টা অনলাইনে 3 ঘন্টা করতেছেন, আমাদের ফিজিক্যাল ক্লাস 6 ঘন্টা, 6 আওয়ার্স। ফ্রাইডে সকালের ক্লাসটা 5 ঘন্টা হয়, দুপুরের ক্লাস 6 ঘন্টা, শনিবারের দুপুরের ক্লাস 6 ঘন্টা, আমাদের ফিজিক্যাল ক্লাস সবগুলোই 6 ঘন্টা। উইকডেজে যেই ক্লাসগুলো রান করে সন্ধ্যায় সেগুলো হয় 3 ঘন্টা, বাট উইকডেজের ক্লাস আমরা বন্ধই রেখেছিলাম। মানে ফিজিক্যালি যখন আমরা ওপেন ছিলাম, আমরা উইকডেজের ক্লাস বন্ধই রেখেছিলাম, আমাদের সব ক্লাস ছিল 6 ঘন্টা। সেখানে কি বলবেন? কিছু বলার নাই স্যার, তার মানে যেটা পাচ্ছি সেটা অনেক ভালো। যেটা পাচ্ছেন সেটা অনেক ভালো, এটা একটা কথা। আর কনসেন্ট্রেশন রাখা ডিফিকাল্ট, এটা হচ্ছে কমপ্লিটলি নিজের উপরে রাখা। চাইলেই, চেষ্টা করলেই পারা যায়। স্টুডেন্টরা তো করে, আমাদের কন্টিনিউয়াস আমাদের স্টুডেন্ট ছিল। সো ইটস নট লাইক যে স্টুডেন্টরা পারে না, কনসেন্ট্রেশন স্যার রাখতে এটা পারে। হচ্ছে কি যে আপনি যখন পড়ান ওটা যদি আমরা সাথে সাথে জিনিস ধরতে পারি তখন আমাদের কনসেন্ট্রেশনটা ঠিক থাকে। আর যখনই বুঝতে সমস্যা হয়, এই জন্য যদি আগে আমরা একটু পড়াশোনা করি তাহলে মনে করেন কনসেন্ট্রেশন ভালো থাকে। আমরা আসলে পড়ি না তো। সেটাই। কারণ ফিজিক্যাল ক্লাসে হয় কি, আমি পড়াচ্ছি, আপনারা সামনাসামনি কিন্তু পিসিতে ওটাকে কনফিগার করতেছেন। আর এখানে অনলাইনে মানে আই নো বলতে গেলে লাইক ধরে নেই 90%ই করতেছেন না, এবং আমি এটাকে আপনাদেরকে দোষ দিব না যে আপনারা করতেছেন না প্র্যাকটিস, ইটস বিকজ আপনি ল্যাপটপেই লেটসে আপনি ভিডিওটা দেখতেছেন, আবার নিজে প্র্যাকটিস করতে যাবেন তো মিনিমাইজ করে প্র্যাকটিস করতে যাওয়া লাগবে, তখন তো আবার দেখতে পারবেন না। তো আপনি প্র্যাকটিসটা করবেন কিভাবে? সো এই কারণে অনলাইন ক্লাসে এই প্রবলেম গুলো হয়, বাট কি করব, আমাদের তো আগাতে হবে। এই কারণে ফিজিক্যাল ক্লাস ইজ ফার বেটার দেন অনলাইন ক্লাস। ওকে, সো আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই। যেহেতু আপনাদের আর কারো কোনো কোশ্চেন আমি পেলাম না,